আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, গত ২৪ ঘন্টা আরও ৯৭ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দখলদার ইসরায়েলি হামলায় আরও ৯৭ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৪৪০ জন আহত হয়েছে। এ নিয়ে গাজায় ২০২৩ সালে ৭ অক্টোবর থেকে অব্যাহত ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৫৪,৬০৭ জনে দাঁড়িয়েছে। এরপর জানাবো, সিরিয়ার অস্ত্রভাণ্ডারে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা। সিরিয়ার অস্ত্রভাণ্ডারে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। মূলত সিরিয়া থেকে ইসরায়েলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টা পর দেশটির দক্ষিণ অঞ্চলে অস্ত্রভাণ্ডারে এই ব্যাপক হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের এই হামলার ফলে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এবারে জানাবো, গেটা থুনবার্গের গাজামুখী জাহাজে অভিযান চালানোর হুমকি দখলদার ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবরোধ ও গাজায় চলমান মানবিক সংকটের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে নৌপথে যাত্রা করেছে জলবায়ু আন্দোলনের আন্তর্জাতিক মুখ গ্রেটা থুনবার্গ। ইতালির একটি বন্দর থেকে ম্যাডলিন নামের একটি পালতোলা নৌকায় রোববার রওনা দেন তিনি। আরও ১২ জন কর্মী। তাদের লক্ষ্য অবরুদ্ধ গাজা উপত্যকায় কিভাবে সাহায্য পাঠানো যায় সেগুলো নিশ্চিত করা। জানাবো, ভারতের স্বাস্থ্য খাতে এক নীরব মহামারী চলছে। সুপারবাগ বলতে সেসব ব্যাকটেরিয়া বা অণুজীবকে বোঝায় যারা প্রচলিত অ্যান্টিবায়োটিকগুলোর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে। এর ফলে এসব জীবাণু দ্বারা সৃষ্ট সংক্রমণ চিকিৎসা করা অত্যন্ত কঠিন বা প্রায় অসম্ভব। বর্তমান ভারতে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এই প্রাণহানি মহামারী। এ অবস্থায় পুরো ভারতের স্বাস্থ্য খাতে নীরব এক মহামারী চলছে। সর্বশেষ জানাবো, আমাদের সমাজের ভদ্রলোকেরা এই ঘটনাগুলো ঘটিয়েছে বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গুম সংক্রান্ত প্রতিবেদনের ওয়েবসাইট এবং বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। এটি ঘিরে শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও আগ্রহ রয়েছে। কারণ আমাদের দেশের ফ্যাসিস্ট সরকার কিভাবে সাধারণ মানুষকে আয়নাঘরে বন্দি করে রাখত, তাও আমাদের দেশের ভদ্রলোকরা যারা চাকরি করতেন তখন প্রশাসনে, তাদের মাধ্যমে সাধারণ মানুষকে কিভাবে বন্দি করে রাখা হতো একটি ৩ ফিট বাই ৩ ফিট ঘরে বছরের পর বছর, সে বিষয়টি তারা কখনোই উপলব্ধি করেনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গত ২৪ ঘন্টা আরও ৯৭ জন ফিলিস্তিনিকে হত্যা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দখলদার ইসরায়েলি হামলায় আরও ৯৭ জন নিরীহ ফিলিস্তিনি এবং ৪৪০ জন আহত হয়েছে। এ নিয়ে গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অব্যাহত ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৫৪,৬০৭ জনে ছাড়িয়ে গেল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, এর আগে কিছু হামলায় ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা আরও ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে, যাদেরকে পূর্বে নিহত হিসেবে গণ্য করা হয়নি। এদিকে চলতি বছরে মার্চে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েল ৪,৩৩৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১৩,৩০০ জনকে আহত করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসন এখনও গাজায় চলছে। এরই মধ্যে নিরীহ ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হয়ে গেছে পুরো গাজা। গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী এখনও
এখনও বিমান হামলা এবং নিরীহ ফিলিস্তিনিদেরকে বিভিন্ন তাঁবু লক্ষ্য করে এখনও হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলা চলতে থাকলে পুরো গাজাই মুসলিম শূন্য হয়ে যাবে। ইহুদিদের একটি প্ল্যান হচ্ছে সেখানে তারা সমস্ত মুসলিমদেরকে হত্যা করতে চায়, আর এই হত্যার মাধ্যমে পুরো গাজার দখল নিতে চায় দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এই অভিযানের মূল উদ্দেশ্য হল ফিলিস্তিনিদেরকে তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করা এবং তাদেরকে হত্যা করা। এই হত্যা করার মাধ্যমে তারা একটি গ্রেট ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, আর ওই রাষ্ট্রের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যর নিয়ন্ত্রণ করতে চায় নেতানিয়াহু সরকার। নেতানিয়াহুর মনোবাসনা হচ্ছে সৌদি আরবের প্রায় অর্ধেক সহ লেবানন, এছাড়াও মধ্যপ্রাচ্যের সিরিয়া, গাজা, ফিলিস্তিনি সমস্ত এরিয়া দখল করে তারা পুরো একটি ইহুদি রাষ্ট্র গঠন করতে চায় আর পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিতে চায় নেতানিয়াহু। তার এই স্বপ্ন কখনোই পূর্ণ হবে না, কারণ মুসলিমরা কখনো ইহুদিদের এই স্বপ্ন পূরণ হতে দেবে না। সিরিয়ার অস্ত্রভাণ্ডারে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা। সিরিয়ার অস্ত্রভাণ্ডারে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত সিরিয়া থেকে ইসরায়েলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টা পরে দেশটির দক্ষিণাঞ্চলে অস্ত্রভাণ্ডারে একটি হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সিরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, সিরিয়ার এই হামলার ফলে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল এই হামলার মাধ্যমে অঞ্চলকে অস্থির করার চেষ্টা করছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল কার্টস দাবি করেছে, ইসরায়েলের ভূখণ্ডে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলোর জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে দায়ী করা হবে। 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী নিয়ে চালানো এক অভিযানে বাশার আল আসাদের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় আহমেদ আল শারা। এরপর থেকে ইসরায়েল সিরিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। ইসরায়েল দাবি করে মঙ্গলবার সিরিয়া থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র দেশটির খোলা জায়গায় আশ্রে পড়ে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইসরায়েল এর চালানো পাল্টা হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। সিরিয়ার সরকারি বার্তা বলছে, এই হামলায় আমাদের সার্বভৌমত্ব সরাসরি লঙ্ঘন এবং এটা গোটা অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। সিরিয়া কখনো এই অঞ্চলের জন্য হুমকি ছিল না, ভবিষ্যতে হবে না। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দক্ষিণ সিরিয়ায় কুইনেত্রা ও দারা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলার পর তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী নতুন করে সিরিয়ায় এই ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গ্রেটা থুনবার্গের গাজামুখী জাহাজে অভিযান চালানোর হুমকি ইসরায়েলের। ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবরোধ এবং গাজায় চলমান মানবিক সংকটের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে নৌপথে যাত্রা করেছে জলবায়ু আন্দোলনের আন্তর্জাতিক মুখ গ্রেটা থুনবার্গ। ইতালির একটি বন্দর থেকে ম্যাডলিন নামের একটি পালতোলা নৌকা রোববার রওনা দেন তিনি। আরও রয়েছে 12 জন মানবাধিকার কর্মী। তাদের লক্ষ্য অবরুদ্ধ গাজায় প্রতীকী সাহায্য পাঠানো এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অহিংস প্রতিবাদ জানানো। তবে এই যাত্রাকে কেন্দ্র করে ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া হয়েছে কড়া বার্তা। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এডি ফেডরিন হুঁশিয়ারি করে বলেছেন, তারা এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত এবং প্রয়োজনে অভিযানে নামবে। যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি, তার মন্তব্য 2010 সালে ফ্রিডম ফ্লোটিলা অভিযানের কথা মনে করিয়ে দিয়ে তিনি তুরস্কের একটি সহায়তাকারী জাহাজে অভিযান চালিয়ে 9 জনকে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী। গেটার এই অভিযান পরিচালিত হচ্ছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এর উদ্যোগে। সংগঠনটি এই যাত্রাকে বর্ণনা করেছে এক ধরনের অহিংস প্রতিবাদ এবং সরাসরি মানবিক সহায়তার পদক্ষেপ হিসেবে। যাত্রাপথে তাদের সঙ্গে রয়েছে খাদ্য সামগ্রী। তারা নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াবে এবং গোটা বিশ্বকে দেখাবে ইসরায়েল কিভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে। ভদ্রলোকেরা ঘটনাগুলো ঘটিয়েছে বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গুম সংক্রান্ত প্রতিবেদন ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। এটি ঘিরে শুধু বাংলাদেশ নয় বরং বৈশ্বিকভাবেও আগ্রহ রয়েছে। প্রধান উপদেষ্টার কাছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন দ্বিতীয় ইন্টিরিম রিপোর্ট জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন। তিনি বলেন, কি ভয়াবহ একটি ঘটনা। আমাদের সমাজে যারা পড়াশোনা জানে ভদ্রলোক তারাই
আত্মীয় পরিজন পরিচয় দিয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে। আপনারা যা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত। গা শিউরে ওঠার মতো ঘটনা। এই ধরনের বন্দিশালা কেমন হয়? ৩ ফিট বাই ৩ ফিট, ধুপড়ির মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আটকে থাকার যে নির্মমতা, নিষ্ঠুরতার চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত। তিনি বলেছেন, আমাদের দেশের পড়াশোনা জানা শিক্ষিত মানুষই এই ভয়াবহ আয়নাঘর তৈরি করেছিল। তারা কতটা নরপিশাচ হতে পারে যে মানুষকে এভাবে দিনের পর দিন আটকে রেখেছিল। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। সদস্যদের মধ্যে নূর খান, সাজ্জাদ হোসেন, নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া। এ সময় তিনি কমিশনের সদস্যদের কাছে প্রতিবেদনের আশু করণীয়গুলো চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়ছে তা সুনির্দিষ্ট করে দেওয়ার নির্দেশনা দেন, যাতে করে সরকার স্বল্প সময়ের মধ্যে কাজগুলো শুরু করতে পারে। একজন কমিশন সদস্য প্রধান উপদেষ্টাকে বলেন, ঘটনাগুলো এতটাই ভয়াবহ যে জড়িত অনেক কর্মকর্তা অন্যান্যরাও অনুশোচনায় ভোগেন। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আত্মশুদ্ধির একটা প্রচেষ্টা হিসেবে 2 জন অফিসার লিখিতভাবে এর পরিত্রান্তে চিঠিও লিখেছেন। চিঠিগুলো গণভবনে পাওয়া গেছে। তৎকালীন সেনাপ্রধান জনসম্মুখে এই চিঠির কথা স্বীকারও করেছে।